দেখছেন দৃষ্টিভঙ্গি ওপিনিয়ন পোল নিয়ে আমি চলে এসেছি মধুরিমা। আর আজকে ভিআইপি সিট ভাঙড় বিধানসভা। কেন ভাঙড় বিধানসভা ভিআইপি সিট? এখানের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় তাহলে সমীকরণ কি উঠে আসছে, কি কি প্রশ্নোত্তর আমরা রেখেছিলাম এই বিধানসভা এলাকার মানুষজনের কাছে, সবটাই আপনাদের জানাবো। আমার সঙ্গে আজকে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। আমরা আজকে ভাঙড় বিধানসভা নিয়ে কথা বলবো সিদ্ধার্থ, যেখানে আমরা জানি যে বর্তমান বিধায়কের নাম নওশাদ সিদ্দিকী, বর্তমান জয়ী দল আইএসএফ, এবং ভাঙড় বিধানসভা নিয়ে কথা বলছি। কেন এই বিধানসভার এই আসনটিকে, এই সিটটিকে কেন আমরা ভিআইপি সিট বলছি সিদ্ধার্থ? আমরা এবার ভাঙড়কে আমরা ভিআইপি সিট হিসেবে বেছে নিলাম কেন, এটার উত্তরটা আমাদের যদি খুব সহজেই পাওয়া যায়। সেটা হলো যে 2021-এর ফলাফলটা যদি আমরা দেখি, তাহলে সেখানটায় আমরা দেখি যে 294টার মধ্যে টিএমসি পেয়েছিল 215টি, বিজেপির কাছে গেছিল 77টি, এবং আইএসএফ একটি, এবং আইএসএফ, কংগ্রেস এবং বামেরা একটি জোট হয়েছিল, এবং বাম কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু একটি আসনে যায়নি। আইএসএফ বলছে একটি দল, মানে দলটি জিতেছিল, সেই একটি সিট কিন্তু এটা ভাঙড়। দেখে নিই আমরা এবার স্ক্রিনে যে কেন ভিআইপি সিট বলছি আমরা এই সিটটাকে। 2016-এ এই আসনে তৃণমূল প্রার্থী হিসেবে জেতেন দলত্যাগী প্রাক্তন বাম মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা, এবং 2021-এ সংযুক্ত মোর্চার প্রার্থী আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এই আসনে জয়লাভ করেন। পাহাড় বাদ দিলে এটি রাজ্যের একমাত্র আসন যেখানে তৃণমূল বা বিজেপি ছাড়া অন্য একটি দলের বিধায়ক আছে। খুব ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট বললাম, যেগুলো আপনারা স্লাইডে দেখতে পেলেন। আসবো পরের স্লাইডে, যেখানে প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব। যে প্রশ্নোত্তর পর্ব আমরা প্রত্যেকটা ওপিনিয়ন পোলের ক্ষেত্রেই রাখি, প্রতিটি বিধানসভার মানুষজনের কাছে যাই, সেই প্রশ্নোত্তর পর্বে এবার আমরা চলে যাব। এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? ভাঙড়ের মানুষজন কি বলেছেন আসুন দেখে নি। খুব খুশি 20%, খুশি 22%, মোটামুটি 15%, খুশি নই 9%, অত্যন্ত অখুশি 18%, জানি না বলছেন 16% মানুষজন। আসবো পরের প্রশ্নে, আপনার বিধায়ক বদল করতে চান কি? অর্থাৎ খুশি কি খুশি না সেটা তো একটা গেল, এরপর বিধায়ক বদলের প্রশ্নে কি আসছে উত্তর দেখি। হ্যাঁ চান 34% মানুষ, চান না 46% মানুষ, সিদ্ধান্ত নেননি 9%, বলবো না বলছেন 11%। পরের প্রশ্নে চলে আসবো, রাজ্যে সরকার বদলাতে চান কি? ভাঙড় বিধানসভার মানুষজন কি বলেছেন আসুন দেখে নি। 62% মানুষ বলেছেন না, চান না, সিদ্ধান্ত নেননি বলেছেন 12%, বলবো না 7%, 19% মানুষজন চেয়েছেন সরকার বদলাতে। পরের প্লেটে আমরা আসবো, যেখানে এই ভিআইপি সিট ভাঙড়ের ক্ষেত্রে এবার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি, আপনার বিধায়ক বদল করতে চান কি, আর রাজ্যে সরকার বদলাতে চান কি। এক্ষেত্রে যে সমীকরণ উঠে এসছে, যে মানুষজনের রায় আমরা পেয়েছি, সেটাই পুরোটাই মুহূর্তে স্ক্রিনে রয়েছে। বিশ্লেষণের জন্য আসবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো আমরা যে স্লাইডগুলো দেখাচ্ছি এবং তাতে যেটা উঠে আসছে যে বিধায়ক বদল করতে চান এরকম মানুষের সংখ্যা কিন্তু কম, এবং বিধায়ক বদল করতে যারা চাইছেন না তাদের সংখ্যাটা বেশি। এর কারণটা হলো যে তোমার এই আইএসএফ যে মানে যাকে ক্যান্ডিডেট করেছিল এবং যিনি এখন বর্তমানে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার কাজে হয়তো কিছুটা খুশি, এবং কিন্তু তার উল্টো দিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যে তৃণমূলের একটি, ওখানটা কিন্তু যতই আমরা অস্বীকার করি কিন্তু ওটা দেখাই যাচ্ছে যে তৃণমূলের মধ্যে একটি সমস্যা তৈরি হয়েছে। সেইখানটা তোমার আরাবুল ইসলামকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, যেটা কিন্তু একটা প্রভাব এইখানটা আমরা সমীক্ষাতে দেখতে পাচ্ছি। আপনার বিধায়ক বদল করতে চান কি, তাতে যে পার্সেন্টেজ এসছে আপনারা দেখতে পাচ্ছেন, আর রাজ্য সরকার বদলাতে চান কি, তাতে যে পার্সেন্টেজ এসছে, খুব ইন্টারেস্টিং জায়গা সিদ্ধার্থ, যেখানে অন্য দলের অর্থাৎ শাসক দলের বিধায়ক নন নওশাদ, তাতেও চান না লোকজন, আবার এদিকে রাজ্য সরকারও বদলাতে চান না। এটাই বলতে চাইছিলাম যে দেখো তোমার বিধায়কের উপর আস্থা মানে এখনো রয়ে গেছে, কিন্তু তোমার পাশাপাশি যেহেতু বিধায়ক যে আমরা জানি যে আইএসএফ এর, যে শাসক দলের নয়, তার প্রতি আস্থা থাকলেও কিন্তু আবার যেমন সাথে সাথে তারা কিন্তু রাজ্য সরকারের বদল চাইছেন না, রাজ্য সরকারের পক্ষেই কিন্তু তারা রায় দিচ্ছেন। এর কারণটা হলো যে তোমার যে ওখানটা স্থানীয়, যেটা প্রথমেই বললাম, যে স্থানীয় যে তৃণমূলের যে সংগঠন, সেই সংগঠনের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে। যে জটিলতাটা আমরা পরে স্লাইডগুলো থেকে যখন আমরা আলোচনাতে আসবো সেই ব্যাপারে আমরা বিস্তারিত আরো যাব, কিন্তু সেই জটিলতার একটা প্রভাব কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ যে তোমার রাজ্য সরকারের প্রতি তাদের আস্থা আছে, পাশাপাশি
ঠিক তেমনি নওশাদের উপরে আছে। নওশাদের উপরে আছে, যিনি কিনা হচ্ছে শাসক দলের বিধায়ক নন। আসবো পরের প্লেটে এবার, যেখানে আগের কিছু ভোটের ফলাফল আপনাদের সামনে আমরা আনবো, কারণ 26-এ আসন্ন নির্বাচন, আর তার আগে যদি 16 থেকে আমরা যাই, 16 থেকে যে ফলাফল রয়েছে সেটার উপর যদি একবার নজর রাখি। 2016 বিধানসভা নির্বাচনে যে ফলাফল ছিল, ভাঙড়ের ক্ষেত্রে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, ব্যবধান ছিল 18,124টি ভোটের, যেখানে প্রায় 50% ভোট ছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ছিল 4.64, বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে প্রায় 41% বলা যায়, অন্যান্য 5.02%। আসবো পরের প্লেটে, যেখানে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল বিধানসভা ওয়ারি এই ভাঙড়ের ক্ষেত্রে দেখে নেব, যেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ব্যবধান ছিল 1,11,965টি ভোটের, 1,11,965টি ভোট, যথেষ্ট বড়। এবং এখানে তৃণমূল কংগ্রেসের 68% ওপরে ভোট ছিল, বিজেপি 11.57, বাম কংগ্রেস জোটের 16.11 এবং অন্যান্যরা পেয়েছিলেন 4.30% ভোট। পরের ক্ষেত্রে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে নিই আমরা এবার, যেখানে আইএসএফ জয়ী হয়। ব্যবধান ছিল 26,151টি ভোটের। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল 34.31% ভোট, বিজেপির ক্ষেত্রে প্রায় 16% এবং আইএসএফ বাম কংগ্রেস জোট সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 45%-এর ওপরে ছিল এই ভোটের যে নিরিখে যে সমীক্ষা রিপোর্ট যে আসছে, যে ফলাফল এসেছিল, তাতে কিন্তু আমরা দেখলাম যে এই শতাংশ এসেছিল আইএসএফ বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে 4.60%। পরের প্লেটে আসবো 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল বিধানসভা ওয়ারি, সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। ব্যবধান ছিল 41,482টি ভোটের, দেখতে পাচ্ছেন প্রায় 48% ভোট ছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ক্ষেত্রে 12.02%, আইএসএফ প্রায় 31%, অর্থাৎ 30.86% এবং অন্যান্য 9.20%। সিদ্ধার্থ, তুমি বোধহয় কিছু বলতে চাইছো এক্ষেত্রে? হ্যাঁ, জায়গাটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে দেখো, এই যে আইএসএফ হচ্ছে 30.86 যেটা আছে, এটা আছে, আর এখানটা হচ্ছে অন্যান্য, এই যে 9.20 এটার মধ্যে কিন্তু আছে হচ্ছে যে বামফ্রন্ট এবং কংগ্রেস দুটোই আছে, ঠিক আছে। ফলে আমরা এটাকে আর আলাদা করিনি, সেই জায়গাটাতে তোমার এই অন্যান্যর মধ্যে এখানটা হচ্ছে বাম কংগ্রেস এটা মধ্যে রয়েছে, যেটা আগের ক্ষেত্রে আমরা দেখলাম। এটা হচ্ছে আইএসএফ, হ্যাঁ, এটা কোনো জোটের নয়, এটা হচ্ছে আইএসএফ এর হচ্ছে নিজস্ব হচ্ছে ভোট শেয়ার। ঠিক, আসবে এবার পরের স্লাইডের ক্ষেত্রে, অর্থাৎ ভিআইপি সিট ভাঙড়ের ক্ষেত্রে আমরা যদি নির্বাচনে 2016 থেকে ধরি, তাহলে ফলাফল কি এসছে, তার পার্সেন্টেজ কি, সেই যে আমরা রেকর্ডটা দেখছি, সেটা দেখে কি বিশ্লেষণ দাঁড়াচ্ছে এই মুহূর্তে সিদ্ধার্থ, যেখানে 26-এ নির্বাচন রয়েছে? দেখো, আমরা ভাঙড় নিয়ে আলোচনা করছি এবং হচ্ছে প্রথমেই যেটা আমরা বলেছিলাম যে হচ্ছে ভাঙড় হচ্ছে কেন হচ্ছে ভিআইপি সিট, তো বলতে গিয়ে আমি একটা শুধু বলেছিলাম যে 2021-এর রেজাল্টটার দিকে একটু নজর রাখা উচিত। কেন কি দেখো, 2021-এর আগে আইএসএফ বলে কিছু ছিল না, তো 2021-এর আগে হঠাৎ করে একটি রাজনৈতিক দলের উত্থান হয় এবং অদ্ভুত ভাবে তার হচ্ছে উত্থানটা, এবং যে ভদ্রলোক ছিলেন হচ্ছে যে ভাইজান বলে যে আব্বাস সিদ্দিকী, তো ধরা গেছিল যে হচ্ছে সেই ক্যান্ডিডেট হবে কোথাও না কোথাও, তারা হচ্ছে পরে সে দল ফর্ম করে, রাজনৈতিক দল, এবং সে নিজে প্রার্থী হয় না এবং তার ভাইকে হচ্ছে প্রার্থী করে, এবং সেটা ভাঙড়ে করে, এবং বাম কংগ্রেসের সঙ্গে তারা একটা জোট করে এবং তীব্র তৃণমূল বিরোধী একটা হাওয়া তোলে। এবং আরেকটা জিনিস তোমাকে বলতে হয় যে 2021-এর ওই সময়টাতে আগে পরে কিন্তু একটা ভাঙড়ে একটা আন্দোলন হয়েছিল, পাওয়ার গ্রিড, সেটা জমি আন্দোলন হয়েছিল। তো সব মিলে একটা হচ্ছে এরকম একটা রাজনৈতিক চিত্র কিন্তু ভাঙড়ে তখন থেকেই তৈরি হচ্ছিল। আরেকটা হচ্ছে যেটা ভাঙড়ের হচ্ছে তোমার এই, মানে আমরা যেহেতু আলোচনা করছি ভাঙড় নিয়ে, ফলে সেখানকার একটু কিছু জিনিস একটু আলোচনা করে নেওয়াই উচিত, যে ভাঙড় হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এবং হচ্ছে কৃষিকাজ আর কি উপরে কৃষিজীবী মানুষজনের বাস, ফলে তোমার ওই পাওয়ার গ্রিড বা এগুলোর একটা প্রভাব ছিল। এবং আরেকটা যেটা হলো যে তোমার এই ভাঙড়ে 2006 সাল, সেই সময়টা কিন্তু হচ্ছে পুরোপুরি হচ্ছে ঘোর বাম জমানা, সেই সময়টাতে হচ্ছে যেতে কিন্তু তৃণমূল প্রার্থী, এবং সেই প্রার্থীর নাম কি হচ্ছে আরাবুল ইসলাম। এবং দেখো মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু এরকম কেন্দ্র থাকে, বিধানসভা কেন্দ্র বলো বা লোকসভা কেন্দ্র বলো, কিছু মানুষের জন্য হচ্ছে বিখ্যাত হয়ে যায়। ধরো তোমার হচ্ছে যদি আমরা বলি বীরভূম,
বীরভূমের ক্ষেত্রে তুমি জানো কার কথা বলতে হবে, এরকম প্রত্যেকে। তো আরাবুল ইসলাম নিয়ে তখন একটা ওরকম আলোচনা সবকিছুতে হয়ে গেল, এবং আরাবুলের জন্য হচ্ছে ভাঙড়টা একদম আলাদা একটা পরিচিতি পেল। তো তারপরে যেটা হলো যে তোমার তারপরের নির্বাচনও ভাঙড় থেকে আরাবুল ক্যান্ডিডেট হন তৃণমূলে, কিন্তু দেখা গেল যে হচ্ছে সেখানটা আরাবুল জিততে পারলেন না, এবং হচ্ছে বামফ্রন্টের প্রার্থী জিতেন। এবং এক্ষেত্রে হচ্ছে একটা মজার কথা আছে, আরাবুল জিততে পারলেন না, তার পেছনে কিন্তু একটা কারণ হচ্ছে তার দলেরই একজন হচ্ছে নির্দল প্রার্থী হয়ে যেতেন, নান্নু হোসেন। সে প্রায় 10,000-এর উপর ভোট পায়। ওই ভোটটা যদি আরাবুলের দিকে যেত, আরাবুল ওইখানটা হেসে খেলে বেরিয়ে যেত। তো তৃণমূলের কিন্তু ওই যে জায়গাটা আরাবুলের সঙ্গে একটা অন্য একটা গোষ্ঠীর এটা কিন্তু চলছিল। ফলে কি হলো, পরের নির্বাচনটা অর্থাৎ 2016 নির্বাচনে আমরা যদি দেখি, সেখানটায় হচ্ছে প্রার্থী করলো এমন একজন মানুষকে যিনি হচ্ছে বাংলার রাজনীতিতে একটি মিথ, আব্দুল রেজ্জাক মোল্লা। তো আব্দুল রেজ্জাক মোল্লা 70-এর দশকে একবার, 80-র দশকে একবার হচ্ছে কিন্তু ভাঙড় থেকে উনি জয়ী হয়ে বিধায়ক হয়েছে। তারপর তো ক্যানিং পূর্ব থেকে উনি পরপর বিধায়ক এবং মন্ত্রী ছিলেন। এবং তুমি যদি দেখো যে বাম জমানাতে যখন হচ্ছে তোমার 2011 নির্বাচনে বামেদের সব মন্ত্রীরা হচ্ছে পরাজিত, তখন কিন্তু চাষার বেটা রেজ্জাক মোল্লাই একমাত্র জয়ী হয়েছিল। তো তারপরে তার নানা রকম ক্ষোভ বিক্ষোভ, দলের সঙ্গে তো আগেই একটা ক্ষোভ বিক্ষোভ চলছিল, ফলে সেই ক্ষোভ বিক্ষোভ থেকে সে তৃণমূলে জয়েন করলো। এবং তৃণমূল তখন কি করলো, রেজ্জাক মোল্লাকে ওইখানটায় নিয়ে এলো ভাঙড়ে। আমার মনে হয়, এবং অনেকেরই রাজনৈতিক যারা হচ্ছে বিষয় নিয়ে চর্চা করেন, তাদের একটা মনে হয়েছিল এটা হচ্ছে একটা মমতা ব্যানার্জির কিন্তু একটা বা তৃণমূলের একটা মাস্টার স্ট্রোক ছিল। তার কারণ হচ্ছে ওইদিকে হচ্ছে আরাবুলকে হচ্ছে নিয়ে একটা তখন হচ্ছে নানা রকম একটা বিতর্ক একটা তৈরি হয়েছে, যাকে নিয়ে হচ্ছে দলকে সাপোর্ট করতে হচ্ছিল। তো সেই সব বিষয়গুলো রয়ে গেছে। তো সেক্ষেত্রে তখন ওইটাকে ব্যালেন্স করার জন্য রেজ্জাক মোল্লা, আর এবং রেজ্জাক মোল্লার ওই এলাকাটাও পরিচিত, ফলে সব মিলে এবং রেজ্জাক মোল্লা জয়ীও হয়। তো এই হলো অবস্থা। কিন্তু তারপরে অবস্থাটা আবার পরিবর্তন হলো কখন, সেটা হচ্ছে 2021-এ তোমার হচ্ছে আইএসএফ জন্ম নিল। এবং তার আগে যেহেতু হচ্ছে বললাম ওই সময়টাতে হচ্ছে পাওয়ার গ্রিড নিয়ে যেহেতু একটা জমি আন্দোলন চলছিল, সেই জমি আন্দোলন মানুষের মধ্যে, যেহেতু আগে বললাম যে আমরা শুরুতে একটা যে কৃষিজীবী মানুষজনের বাস, ফলে সেই মানুষজনদের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়েছিল, একটু সরকার বিরোধী একটা সরকার যদিও সেটা ম্যানেজ করে পরে। তো সেইখানটা হচ্ছে তোমার আইএসএফ এর হচ্ছে ওই অ্যাডভান্টেজটা যায়। এবং আরেকটা হচ্ছে যেটা এই যে নওশাদ সিদ্দিকী, এদের একটা ধর্মীয় পরিচয় রয়ে গেছে, ফলে তুমি শুরুতেই বললে যে সেটা ফলে তাদের একটা নিজস্ব একটা বেস বা তোমার হচ্ছে অবস্থান ওখানটায় ছিল। সব মিলে মিশে তোমার দেখা গেল যে হচ্ছে 21-এ হচ্ছে আইএসএফ এর প্রার্থী হচ্ছে এখানটায় নওশাদ সিদ্দিকী জয়ী হলেন। এবার আমরা আসবো পরের যে স্লাইড সেখানে, অর্থাৎ এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে। আসুন আমরা দেখে নিই যে অন্যান্য আইএসএফ, বিজেপি এবং তৃণমূল 4টে বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল আসতে পারে। অন্যান্যর ক্ষেত্রে 0.5%, আইএসএফ এর ক্ষেত্রে 41%, বিজেপির ক্ষেত্রে 11% এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 43%। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর ক্ষেত্রে কিন্তু নেক টু নেক কম্পিটিশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভাঙড়ের এই আসনটিতে নির্বাচন হয়। এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি সেটাও আমরা দেখবো। এবার এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য, বিধায়ক নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা থাকলেও দল হিসেবে আইএসএফ এর সংগঠন ক্রমশই দুর্বল হচ্ছে, সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। সমীক্ষা এই আসনে দুটি রাজনৈতিক দলের ভোট শতাংশের পার্থক্য মাত্র 2, ফলে এই আসনের ফলাফল শেষ মুহূর্তে যে কোন দিকে মোড় নিতে পারে তা আমরা কেউ জানি না। আপাতভাবে তৃণমূল এগিয়ে থাকলেও লোকসভার তুলনায় বিপুল ভোট কমার সম্ভাবনা। এই যে 3টে আমরা তাৎপর্য দেখলাম, এটা নিয়ে এবার সিদ্ধার্থর কাছে আসবো। হ্যাঁ দেখো, এর আগে আমি যে মানে অনেকগুলো একটু বিস্তারিত কথা বললাম, যে ধরো কিছু অতীত বললাম, বা তার কারণটাই হচ্ছে এটা। দেখো তুমি হচ্ছে যে নওশাদের হচ্ছে জনপ্রিয়তা থাকলেও দল হিসেবে আইএসএফ এর সংগঠন ক্রমেই দুর্বল হয়েছে। এইটা না তোমার হচ্ছে দেখো যখন হচ্ছে 2021-এ আইএসএফ কিন্তু টেস্টেড নয়, এখন কিন্তু টেস্টেড। দেখো বাস্তবের মানে থিওরি, তুমি হচ্ছে পলিটিক্যাল থিওরি যদি দাও সেক্ষেত্রে আলাদা, এবং তোমার বাস্তবের মাটিতে যদি সেটাকে তখন তোমাকে কাজ করতে হয় সেটা কিন্তু অনেক রূঢ়। ফলে সেইটা কিন্তু নওশাদরা মানে হাড়ে হাড়ে টের পাচ্ছে।
এইবার পরবর্তীকালে যেটা হচ্ছে তোমার হচ্ছে যেটা আমরা ওখানটা 2026-এ 2-3টা ফ্যাক্টর কাজ করে, সেটা হলো যে নওশাদদের হচ্ছে মানে আইএসএফ এর হচ্ছে আবার জোট হয় কিনা, যে হচ্ছে বাম কংগ্রেসের সঙ্গে, সেটা এবার কিন্তু মানে সেই ব্যাপারে কিন্তু এখন যথেষ্ট সন্দেহ আছে। কেন বামেরা হচ্ছে দেখলো বাম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোট করে খুব একটা তাদের কোনো একটা সুবিধা হয়নি, এই নিয়ে এখন পর্যন্ত বিস্তর আলোচনা চলছে একটা। নাম্বার 2 সেটা হচ্ছে যে তোমার তৃণমূল কংগ্রেসের দিকে, তৃণমূল কংগ্রেস তোমার হচ্ছে যে তাদের যে ওইখানটা একটা অন্তর্দ্বন্দ্ব, সেটা ধরো যে তোমার আরাবুল ইসলাম, পাশাপাশি হচ্ছে তোমার সাথে সৈকত মোল্লা, এই ব্যাপারগুলো যদি এই সমস্যাগুলো যদি তারা মিটিয়ে নিতে পারে তাহলে তাদের দিকে অ্যাডভান্টেজ। আর ওইখানে আরেকজন ক্যারেক্টারের কিন্তু আগমন হয়েছে, সে হলো তোমার হচ্ছে কাসেম সিদ্দিকী, যিনি হচ্ছে তোমাকে আমরা দেখতাম হচ্ছে তৃণমূলের হচ্ছে মানে কট্টর সমালোচক, কিন্তু দেখা গেল যে আস্তে আস্তে তার হচ্ছে দূরত্বটা কমতে শুরু করলো মমতা ব্যানার্জির সঙ্গে, দূরত্ব বা তৃণমূলের সঙ্গে দূরত্ব একাধিক জায়গায় ইফতার পার্টিতে তাকে হচ্ছে খুব কাছাকাছি দেখা গেছে, এবং একটা জল্পনা চলছে যে কোথাও না কোথাও একটা কাসেম হয়তো নওশাদদের হচ্ছে কাউন্টার হিসেবে তৃণমূল হচ্ছে ব্যবহার করতে পারে। তো এই সব সমীকরণগুলো যদি তোমার ঠিকঠাক হয় তাহলে কিন্তু আবার রেজাল্টটা কিন্তু হচ্ছে তৃণমূলের দিকেই যাবে। ফলে এই যে দেখলে আমরা আগে স্লাইডে দেখলাম যে পার্সেন্টেজটা কিন্তু খুব সামান্য, নেক টু নেক 43 আর 41%, একেবারেই তাই। যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় ভাঙড় বিধানসভার ক্ষেত্রে, তাহলে নেক টু নেক এই যে কম্পিটিশন সেটাই কিন্তু উঠে আসছে। এই নেক টু নেক যে কম্পিটিশন সেটার উপরেই নজর থাকবে সকলে, সে কারণেই ভাঙড় বিধানসভার এই আসনটি ভিআইপি আসন হিসেবে আমরা কিন্তু নির্বাচন করেছি এবং ওপিনিয়ন পোলে আপনাদের সামনে এই বিষয়ে তুলে ধরলাম। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে ছিলেন সিদ্ধার্থ সেনগুপ্ত, আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট। আমাদের ওপিনিয়ন পোল পর্ব চলতে থাকবে। আজকের এই পর্ব এখানে শেষ করলাম। আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি। আগামী পর্বে আমরা আসছি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা নিয়ে, সঙ্গে থাকুন।